আমরা অতীতেও আপনার ইন্টারভিউ নিয়েছি, যখন ইউনূস সরকার ক্ষমতায় আসেননি তার পূর্বেও আপনি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আসা উচিত বলে আপনি মনে করেন, এবং আপনার সেই কথার পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে বহাল রয়েছেন। এবং ডক্টর ইউনূস সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে প্রদান করবেন প্লিজ। না, আমি ঠিক আছে, আমি বলেছিলাম যে আওয়ামী লীগের উচিত প্রফেসর ইউনূসের সাথে একযোগে কাজ করা এবং তাকে বিরোধী দলের দিকে ঠেলে না দেওয়া, তার উপরে অন্যায় অবিচার না করে বরঞ্চ একযোগে কাজ করা। আমি মনে করি সেটাই হওয়া উচিত ছিল। তাহলে দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না, দেশ অনেক এগিয়ে যেত। বর্তমানে আমি কোনো দলের সাপোর্টার না, তবে আমাকে খুব ব্যথিত করেছে যে উনি সরল মনে চায়নায় গিয়ে 7 সিস্টারের কথা বলেছেন। এটা উনি কোনো রাজনীতিকবিদ না, সেই জন্য হয়তো এটা করেছেন। উনার ভারতের ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক হয়নি, চায়নায় গিয়ে বলা যে 7 সিস্টারের একমাত্র অভিভাবক উনি, আমরা বাংলাদেশিরা। ভারতবর্ষ হলো আমাদের চারিদিকে ঘেরা একটা দেশ এবং তাদের কোনো মতেই খেপানো ঠিক হবে না আমাদের। এবং চীন হলো অনেক দূরে একটা দেশ, ঠিক আছে, চীনের সাথেও আমাদের অনেক লেনদেন আছে করার, এবং সেটা হতে হবে ভারতবর্ষের উপর দিয়ে চায়নার সাথে ভারতবর্ষের যাতে সম্পর্ক ভালো হয় সেটার চেষ্টা করা। কিন্তু খুব সেন্সিবল জায়গায় কথা বলা ঠিক হয়নি ইউনূস সাহেবের। এবং আমি মনে করি ভারতবর্ষের বন্ধুত্বের কোনো বিকল্প নাই, আমরা যতই বলি, কারণ ভারত হলো একমাত্র শিল্প উন্নত দেশ, আমাদের পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমরা অনেক জিনিস সস্তায় আনতে পারি এবং আমরা ওদের কাছে অনেক কিছু বিক্রি করতে পারি, এটাই হলো আসল কথা। এবং যদি পার্শ্ববর্তী দেশের সাথে সহযোগিতা না থাকে তাহলে কোনো দেশই খাড়াতে পারেও না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান কমিশন গঠন হয়েছে, তখনই ইউরোপিয়ান দেশগুলো উন্নতি করতে পেরেছে, সব দেশের সাথে অবাধ লেনদেন। এর আগে ছিল যুদ্ধ বিগ্রহ এবং মারামারি কাটাকাটি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু পরে 1955 থেকে শুরু হয় ইউরোপিয়ান কমিশনের কাজ, এবং আস্তে আস্তে জার্মানি ফ্রান্সের বর্ডার প্রায় উঠে যায়, মানুষ উইদাউট পাসপোর্ট যাতায়াত করা শুরু করে, অবাধ যাতায়াত, অবাধ ব্যবসা বাণিজ্য, এবং যৌথভাবে সামরিক বাহিনী গঠন করা, যৌথ কারেন্সি ডিক্লেয়ার করা, ইউরো কারেন্সি। তাতে ইউরোপীয় দেশই সবচেয়ে লাভবান হয়েছে, এবং যুদ্ধবাজ দেশ জার্মানি এবং ফ্রান্স দুজনই উপকৃত হয়েছে। ইংল্যান্ড হয়তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা দ্বীপ দেশ, এক কোণায় ছোটো দেশ, কিন্তু জার্মানি, ফ্রান্স, আশেপাশে সব দেশগুলো উপকৃত হয়েছে, এবং বাল্টিক দেশগুলো ব্যাপক উন্নতি লাভ করেছে। এবং আমাদের দেশের উচিত যৌথভাবে কাজ করা, ভারতবর্ষ, চায়না এবং নেপাল, ভুটান একসাথে কাজ করলে ভালো হবে। এবং আমাদের উন্নতির অংশীদার একমাত্র ভারত বা চায়না না, সব দেশই আমাদের উন্নতির অংশীদার, তাই বলে আমি মনে করি। তাই কোনো দেশের প্রতি বৈরিতা হওয়া উচিত হবে না আমাদের। ডক্টর ইউনূস সরকারের বর্তমান যে তার শাসনামল, সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আপনার কেমন লাগছে? না, আমার মোটামুটি উনি ভালোই করছেন, দ্রব্যমূল্যের দাম কম রেখেছেন, পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, চালের দাম কম। বাংলাদেশে কখনো খাদ্যদ্রব্যের মার্কেট স্থিতিশীল ছিল না। ওনাকে খালি একটা জিনিস আমার পছন্দ না, যে ভারতবর্ষের উস্কানি দেওয়া, কারণ ভারতবর্ষ বসেছিল এই উস্কানির জন্য। তাতে ভারতবর্ষেরও ক্ষতি হয়েছে, বাংলাদেশেরও ক্ষতি হয়েছে, এবং আমি দেখি না যে কোনো পক্ষই এটা উন্নতি করতে পারেনি। এবং ভারত পাকিস্তানের যুদ্ধতেও দুই দেশই ক্ষতিগ্রস্ত। কী লাভ হলো তাদের? কিন্তু পাশে তো পাকিস্তান রয়েছে না, বর্তমানে। পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ হলো, তাদের দুই দেশই ক্ষতিগ্রস্ত। মধ্যে ইউরোপিয়ানরা তাদের কাছে আরও অস্ত্র বিক্রি করতে পারবে, চায়নার অস্ত্র বিক্রি করতে পারবে,
তাদের প্লেন বিক্রি হবে, কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এবং যদি এই পাকিস্তান, ইন্ডিয়া, চায়না যুদ্ধ বিগ্রহ না করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে ব্যবসা বাণিজ্য করতো, তাহলে আমরা দিনে ইউরোপের সমান দেশ হয়ে যেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় যে ভারতবর্ষের মৌলবাদ সরকার এটা হতে দিতে চায় না, এবং আমরাও একটু উস্কানি দিয়েছি। এটাও আমাদের উচিত হয় নাই, তাদের সুযোগ করে দেওয়া। যাই হোক, ডক্টর ইউনূস তো কোনো রাজনীতিবিদ না ওরকম। উনি আসছেন একটা ইলেকশন দিতে, দেশকে রক্ষা করার জন্য, এবং ইলেকশন দিয়ে প্রকৃত সরকার গঠন করে উনি চলে যাবেন, এবং তারপরে যে রাজনৈতিক দল আছে তারা তাদের মেধা দিয়ে দেশের উন্নতি করবে বলে আমি মনে করি। এবং দ্রুত ইলেকশন আমি চাই না, আবার দেরি করে ইলেকশন চাই না। আমি চাই যাতে একটা সুষ্ঠু ইলেকশন হতে পারে, যাতে কোনো মতে সেনাবাহিনী এখানে হস্তক্ষেপ না করে, কারণ সেনাবাহিনীর হস্তক্ষেপ কোনো দেশেই সুফল বয়ে আনে না, এটা আমাদের বুঝতে হবে। তবে ইদানিং মনে হয় ইউনূস সাহেব মানে 7 সিস্টার না বলে ভারতবর্ষের কথা বলছেন, এটা একটা পজিটিভ দিক। উনি এটা 7 সিস্টারকে স্বাধীন দেশ হিসাবে বলেন। উনি জানেন যে 7 সিস্টার উন্নতি না হলে আমাদের বাংলাদেশের উন্নতি হবে, সেই হিসাবে হয়তো করেছেন। কিন্তু ভারতীয়রা এটা মিস ইন্টারপ্রেট করেছে যে উনি 7 সিস্টারকে স্বাধীন করতে চায়। উনি কোনো সামরিক ব্যক্তি না যে স্বাধীন করবে। বাংলাদেশের সেই ক্ষমতাও নাই যে অস্ত্রপাতি দিয়ে 7 সিস্টারকে স্বাধীন করতে পারবে। তাই আমি মনে করি এটা ভারতীয়দেরও বোঝার ভুল আছে অনেক। তারা একটা সুযোগ পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে, কিন্তু বাংলাদেশ হলো ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি হলো বাঙালি। they don't have to forget about this. বাঙালিরা, বাংলাদেশের লোকেরা, পশ্চিমবঙ্গের লোকেরাই ভারতবর্ষের স্বাধীনতা এনেছে। আর তাহলে ভারতবর্ষের শিক্ষিত লোক সবই বাঙালি, ভারতবর্ষের উচ্চপদস্থ কর্মচারীরা বাঙালি, ICS অফিসাররা সব বাঙালি। এবং এই যৌথ ভারতবর্ষের সবচেয়ে বেশি স্কুল কলেজ ছিল, যেটা অন্য কোনো রাষ্ট্রে ছিল না। ইদানিং হয়তো হয়েছে, কিন্তু বড় বড় পদে বহাল ছিল বাঙালিরাই এই ভারতবর্ষে, এটা ভুলে গেলে চলবে না। তাই এই দেশগুলির যৌথভাবে কাজ করতে হবে বলে আমি মনে করি। জি, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।